নমস্কার চাষী বন্ধুরা, কিষাণ বাণীতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। আজকে আমাদের এই অনুষ্ঠানে আলোচনার বিষয় উদ্যান পালনে বহুস্তরীয় ফসল ব্যবস্থা, প্রতি একর জমিতে আরো বেশি ফলনের জন্য একটি উপযোগী পদ্ধতি। আমার সঙ্গে আলোচনার জন্য বিশেষজ্ঞ হিসেবে রয়েছেন ডক্টর অগ্নিভ হালদার, উদ্যানবিদ, যথার্থ কৃষি উন্নয়ন কেন্দ্র, আইআইটি খড়গপুর। নমস্কার অগ্নিভ, তোমাকে এই অনুষ্ঠানে স্বাগত। একেবারে সরাসরি তোমার কাছে প্রশ্ন নিয়ে আসি, সেটা হচ্ছে বহুস্তরীয় ফসল ব্যবস্থা, এটা আসলে কি? হ্যাঁ, আচ্ছা, বহুস্তরীয় ফসল ব্যবস্থা হচ্ছে যে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে এক টুকরো জমিতে একই সঙ্গে বিভিন্ন উচ্চতার দুই বা ততোধিক ফসল চাষ করার যে পদ্ধতি, সেটাই হচ্ছে বহুস্তরীয় চাষবাস ব্যবস্থা, যেটাকে বলা হয় মাল্টি স্টোরি ক্রপিং। কেন আমরা এই পদ্ধতিতে চাষ করব? কারণ সাধারণভাবে যারা কৃষিকাজে যুক্ত, তারা যে প্রথাগত কৃষি পদ্ধতি সেইটাই অবলম্বন করতে চান মূলত। কিন্তু এই যে নতুন ধরনের একটা চাষ ব্যবস্থা বা পদ্ধতির কথা বলা যেতে পারে, তো এই পদ্ধতিটা আমরা কেন অবলম্বন করব? এতে আমাদের সুবিধে বা উপকার কতটা পাওয়া যাবে সেই বিষয়ে যদি একটু জানান। অবশ্যই অবশ্যই, খুবই সুন্দর প্রশ্ন। বর্তমানে আমরা জানি যে ভারতবর্ষের প্রায় ৮৬% চাষিরা হচ্ছে ক্ষুদ্র এবং প্রান্তিক, মানে স্মল অ্যান্ড মার্জিনাল ফার্মার। পূর্ব ভারতের জন্য এই ব্যাপারটা কিন্তু আরো সমস্যার বিষয়। এবং দিনকে দিন আমাদের এই যে নগরায়ন এবং বিভিন্ন শিল্পের হ্যাঁ। যে বিস্তার, তারপরে চাষির জমি কিন্তু কমে যাচ্ছে আর কি। হুম। সেই জন্য আমরা এই যে বহুস্তরীয় চাষ ব্যবস্থা, সেখানে একসঙ্গে একাধিক ফসলকে চাষ করতে পারছি। তো সেই জন্য আমরা এই পদ্ধতির দিকে কৃষক বন্ধুদেরকে হ্যাঁ, অনুরোধ করছি, আপনারা এটা আমরা চিন্তা করতে পারি, ঠিক একেবারেই। একদম। আমরা এখন আলোচনা করব, তবে এই বিষয়ে যদি উদ্যোগী হয়ে কোনো চাষি বন্ধু বা জায়গা জমি আছে এরকম কেউ উৎসাহী হতে চান, তবে এই ব্যবস্থা কি করে করতে পারেন একেবারে সংক্ষেপে যদি সেই বিষয়টা একটুখানি প্রথমে জানিয়ে রাখেন। এই ব্যবস্থা শুরু করতে গেলে আমাদেরকে যেহেতু বেশ কয়েকটা ফসলকে একসঙ্গে লাগাতে হচ্ছে, তাহলে হুম। আমাদেরকে সেইভাবে পরিকল্পনা করতে হবে। ধরুন, নারকেল ভিত্তিক যদি বলি আমি, তাহলে নারকেল লাগানো যেতে পারে। তার সঙ্গে নারকেল তো প্রথমেই ফল দেবে না। যদি হুম। আপনি, আমি বলবো যে অন্তত এখানে তিন বছর। টল ভ্যারাইটি, মানে যেগুলো হচ্ছে আপনার লম্বা জাত, সেখানে লাগাতে হ্যাঁ। বলবো। তাহলে প্রথম অবস্থাতে আমরা যে জায়গাটা থাকবে নারকেল গাছ লাগানো বাদ দিয়ে বাকি জায়গাগুলো থাকবে, সেখানে হুম। আমরা যে যে কোনো ধরনের সবজি আমরা শুরু করে দিতে পারি। এবং যদি ফলের মধ্যে আমরা আসি, যারা একটু কম উচ্চতার ফল, যেমন হচ্ছে লেবু, হুম। পেয়ারা, ঠিক আছে, হুম। এইগুলো আমরা করতে পারি। এবং আম নারকেল ছাড়া কি সম্ভব? আম যদি করতে হয়, তাহলে আমাদের যেগুলো ছোট আকৃতির যে আম, হুম। যেগুলো বর্তমানে আসছে, যেমন কাটিমন বলে একটা আম চলে এসছে, আম্রপালিকেও ছোট করে কেটে ছেটে রাখা যায়, এবং এই ধরনের আমগুলোকে যদি আপনারা করেন তাহলে খুব ভালো হয়। ঠিক আছে, এবং অর্থাৎ কলার দুটোই। মধ্যে যদি করেন, কলা তাহলে বলবো হুম। গ্র্যান্ড নাইন, যেটা G9-এর টিস্যু কালচার অ্যাভেলেবেল আছে এখন, পাওয়া যায় বিভিন্ন নার্সারি থেকে। তো কলাও আপনারা করতে পারেন। এইগুলো মোটামুটি প্রথম আচ্ছা। অবস্থায় আপনারা করলেন, এবং পরে অন্যান্য ক্রপ আমি আরো বিস্তারিত বলছি। অন্যান্য ক্রপের ব্যাপারে আমি বলে দিচ্ছি। প্রথমে নারকেল ভিত্তিক আমি বলছি। নারকেল ভিত্তিক যদি আপনারা করেন, তাহলে নারকেল গাছের সঙ্গে সঙ্গে আপনারা অবশ্যই কালো, মানে গোলমরিচ, যেটা আর কি ব্ল্যাক পেপার, আর গোলমরিচকে আপনারা চুজ করতে পারেন, যেটা নারকেল গাছের গা দিয়ে উঠবে। এবং নারকেল গাছ এই যদি আস্তে আস্তে ধরনের- বড় হয়ে যায়, আচ্ছা, তুমি এটা বলো, এই ধরনের ক্রপকে কি বলে, এই যে লতাতে উঠে যায়? এটা ক্রিপার বলা হয়, বা গুল্ম জাতীয়, মানে লতা জাতীয়। গুল্ম লতা, লতা জাতীয় যে উদ্ভিদ, সেইটাকে কি করে খুব সহজে অন্য চাষিরাও করতে পারেন সে বিষয়ে আমরা একটু পরে আরেকবার আলোচনা করব। তবে এখন আরেকটুখানি যদি আপনার কাছ থেকে জানতে পারতাম, যে মাটিতে যেরকম আপনি বলছেন যে শুধুমাত্র সবজি, তো সবজি ছাড়াও আর কোনো ধরনের চাষ কি করা সম্ভব, বা মাটির নিচের স্তরটাকে কি করে ব্যবহার করতে পারেন চাষিরা সেই বিষয়ে যদি আরেকটুখানি জানান। একদম একদম একদম, যেহেতু আমরা লাল মাটি অঞ্চলের হুম। রয়েছি, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, সেখানে অবশ্যই ওষুধি গাছের কথা আমি বলবো। ওষুধি গাছে আপনারা যদি করেন, বেশ কয়েকটা ওষুধি হুম। গাছ, যেমন নয়নতারা আপনারা করতে পারেন, সর্পগন্ধা করতে পারেন। ঠিক আছে, এরকম বেশ কয়েকটি ওষুধি গাছ, এবং সঙ্গে যেগুলো আদা গোত্রীয় ওষুধি গাছ আছে, যেমন একাঙ্গি, এটারও কিন্তু বাজার রয়েছে, আপনারা করে দেখতে পারেন। বেশ। উদ্যান শস্যে বহুস্তরীয় ফসল ব্যবস্থার সম্ভাবনা
লাল কাঁকুড়ে মাটিতে কতখানি উপযোগী সেই সম্পর্কে যদি শ্রোতা বন্ধুদের জন্য একটু বিস্তারিতভাবে জানান। অবশ্যই অবশ্যই। উদ্যান শস্য মানে হচ্ছে কি হর্টিকালচারাল ক্রপ। সেখানে আমাদেরকে মেন যেটা থাকবে, এখানে মেন কিছুই না, সবকটা ফসলকে আমার গুরুত্ব দিতে হবে। সেখানে আমি নারকেল বেসড একটা বলছিলাম, তার সঙ্গে আপনারা যদি কাজু বাদামটা আমাদের লাল মাটির জন্য খুব ভালো একটা ফসল আর কি, কাজু বাদামটা আপনারা চেষ্টা করে দেখতে পারেন। এবং কাজু বাদামের ওপরে আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বেশ কিছু প্রকল্প চলছে, যে ব্যাপারে আমি আপনাদেরকে অনুরোধ করব। ঝাড়গ্রামে যে লাল কাঁকুড়ে মৃত্তিকা অঞ্চলের গবেষণা কেন্দ্রটা আছে এবং তার শাখা রয়েছে বীরভূম জেলার সেকমপুরেতে, উপ গবেষণা কেন্দ্র লাল মাটি অঞ্চলের জন্য। এখানে যদি আপনারা খুব অতি সত্বর যোগাযোগ করেন, মানে এই মে মাসের মধ্যেই যদি যোগাযোগ করেন, তাহলে কিন্তু কাজু বাদাম এবং তার সঙ্গে এই সমস্ত বহুস্তরীয় চাষ ব্যবস্থাপনা সম্পর্কে আপনারা আর্থিক সহায়তা পাবেন, যেটা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের একটা প্রকল্প কিন্তু চলছে। ঠিক আছে, এটা কাজু ব্যাপারটা বললাম। সুপারি তো খুব একটা এখানে হয় না, সুপারি যদি আপনারা করতে চান করতে পারেন, নারকেলের জায়গায় সুপারি। আচ্ছা, আর আম যেটা হচ্ছে কি আপনার লম্বা হয় আর কি, মানে ডুয়ার্স নয়, মানে বামন আম নয়, নর্মাল যে সমস্ত আমাদের আছে, হিমসাগর, ল্যাংড়া হতে পারে, হ্যাঁ, তারপরে গোলাপ খাস, শরীর খাস, এই সমস্ত আমগুলো যেগুলো আমাদের এই দেশীয় জাত, তাদেরকে আপনারা একটা ফসল হিসেবে ব্যবহার করতে পারেন। তখন আমাদেরকে যেটা ভাবতে হবে, নিচে যেগুলো আমরা লাগাবো, মানে হচ্ছে আমি নারকেলের ক্ষেত্রে যেগুলো বলছিলাম, সেগুলো না করে আমরা ছায়া পছন্দ করে এমন কোনো ফসলকে আমাদেরকে সঙ্গে লাগাতে হবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে কি পরবর্তীতে এই যে লতা জাতীয় যে মশলা, এক্ষেত্রে কি আরেকটুখানি লাভ উঠে আসার সম্ভাবনা থাকবে? অসুবিধা কিছু নেই। আমের সাথে এই যে আমাদের গোলমরিচ হোক, তারপরে চুইয়ের কথাটা আপনি আমার সাথে একদিন বলছিলেন, চুইটাও খুব ভালো। এবং চুইটা আমি বীরভূম জেলার মূলত যেটা পূর্ব দিকের অঞ্চল, মানে নানুর, ঠিক আছে, লাভপুর, ওই অঞ্চলে চুইটা কিন্তু করা যেতে পারে। কিন্তু বীরভূমের বাকি অংশ বা পশ্চিম বর্ধমান, এখানের জন্য চুইটা আমি সাজেস্ট করবো। তখন গোলমরিচটা করা যেতে পারে, এবং গোলমরিচ আমের সাথে বেশ সুন্দরভাবে করা যেতে পারে, অসুবিধা কিছু হয় না এক্ষেত্রে। এবং আমি আরো একটু অ্যাড করতে চাই, রিসেন্ট কিছু আমাদের বিশ্বভারতীতে কিছু কাজকর্ম হয়েছে, সেখানে গোলমরিচ এবং এই চুইটা বেল গাছের সাথে ভীষণ ভালো একটা ফল দিচ্ছে। যেহেতু বেল আমাদের লাল মাটি অঞ্চলে ভীষণ ভালো হয় এবং কোনো খুব একটা পরিচর্যা ছাড়াই বেলটা কিন্তু আমরা করতে পারি, এবং বেল গাছ যথেষ্ট লম্বা হয়, সেখানে আপনারা এই ধরনের যে লতা জাতীয় গাছ, সেটা কিন্তু করতে পারেন। অগ্নিবোধ, আমাদের সময় একেবারে শেষ। যদি আরো বিস্তারিত ভাবে জানতে পারলে আরো ভালো হতো। তবে তুমি বেশ কয়েকটি খোঁজ দিয়েছো, যদি কেউ উদ্যোগী হয়ে থাকেন। আমরা জানি যে শ্রোতা বন্ধুরা যখন আমাদের এই অনুষ্ঠান শোনেন, তখন তারা একটি খাতা কলম নিয়ে শোনেন। তো তারা যদি পরবর্তীতে সেই সমস্ত জায়গায় খোঁজ নেন, তবে আরো বিস্তারিত ভাবে জানতে পারবেন। নমস্কার চাষী বন্ধুরা, কিষাণ বাণী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এসেছি বোলপুর শ্রীনিকেতন ব্লকের অন্তর্গত কামারডাঙ্গা গ্রামে। আজ আমরা কথা বলবো এই গ্রামের একজন মহিলা চাষী বন্ধুর সাথে, যিনি বিভিন্ন ধরনের ফুল চাষ বা ফল চাষ করে আজকে সফল হয়েছেন, স্বনির্ভর হয়েছেন। এরকম একজন মহিলা চাষী বন্ধুর সাথে আজকে আমরা কথা বলবো। দিদি, আপনার নাম? নমস্কার, আমার নাম অঙ্কিতা মজুমদার। অঙ্কিতা দিদির কাছে জানবো যে মূলত কি কি ধরনের চাষবাস করে থাকেন। হ্যাঁ, আমি যে চাষবাসগুলো করে থাকি, মূলত আমার বাড়িতে যে জায়গা রয়েছে, সেই জায়গাটাতে আমি কিছু ফুল, কিছু ফল, কিছু সবজি, মানে মূলত আমার প্রধান কাজ হচ্ছে আমার বাড়িতে যাতে আমার ফুল এবং ফল, সবজি না কিনতে হয়, এইটা আমি মনে করে প্রথম আমি চাষ করতে শুরু করি। এখন আমি ওইটাকে আস্তে আস্তে বাড়িয়ে আমার বাড়িতে যেখানেই যেটুকুনি জায়গা পাচ্ছি, যদি কোথাও মাটি আমি না পাচ্ছি, সেখানে টবেও আমি কিন্তু গাছ লাগানো শুরু করেছি। মানে এটা আমার একটা বলতে পারেন শখ, এবং এটা করে আমি এটাকে জীবিকা হিসাবেও আমি কিন্তু করে নিয়েছি। কারণ আমি বিভিন্ন সময়ে, যেমন একদম গ্রীষ্মকালীন, বর্ষাকালীন, শীতকালীন যে সবজিগুলো হয়, সেই সবজিগুলো কিন্তু আমি চাষ করতে শুরু করেছি। তার জন্য আগের থেকে আমি মাটি তৈরি করে নেওয়া, মানে যে শ্রমটা দিতে হয়, সেই শ্রমটা কিন্তু আমি এখানে দিই। এবং শুধু আমি নয়, আমার বাড়ির যে আরও আমার পরিবারের লোকজনরা রয়েছে,
বাড়িতে আমার ছেলে, আমার স্বামী যে রয়েছে তারাও কিন্তু আমার সাথে সহযোগিতা করে। তার জন্য আমি কি করি, এই দেখুন আমার দেখতেই পাচ্ছেন, এই যে এখন গ্রীষ্মকাল শুরু হয়ে গেছে, এর জন্য কিন্তু আমার বাড়িতে দেখুন শশা গাছ লাগানো হয়েছে, কুমড়ো গাছ লাগাচ্ছি। কুমড়ো গাছ হয়তো বর্ষাকালে হবে, দুটো একটা হচ্ছে, গাছটা খুব ভালোভাবে হয়েছে। তারপরে আপনার শাক, যেগুলো আমরা গ্রাম ভাষায় বলি ওই ডাঁটার শাক, যে লাল ডাঁটা, সেই শাকটা, পুনকার শাক অল্প অল্প করে কিন্তু লাগানো হচ্ছে। শীতকালে তো হয়ে গেছে, শীতকালে যেগুলো তোলা সেগুলো তুলে নিয়ে মাটিটাতে কিন্তু আমি এই যে চাষগুলো করছি সেগুলো কিন্তু আমি মূলত সমস্তটাই কিন্তু আমার নিজের বাড়িতে গোবর সার দিয়ে তৈরি করা, জৈবিক সার পদ্ধতিতে বা জৈবিক পদ্ধতিতে আমি চাষবাসটা করছি। আমি রাসায়নিক সার একদমই ব্যবহার করি না। যেহেতু আমরা এই সবজিটা খাচ্ছি, এই কারণের জন্য আমরা কিন্তু কোনো রাসায়নিক সার একদম ব্যবহার করি না। বাড়িতে তৈরি করে, বাড়িতে যতটা সম্ভব সারটাকে তৈরি করা বলুন, বা যে কীটনাশক যেটা তৈরি করা সেটা কিন্তু বাড়িতে, এমনকি কোনো জায়গায় হলুদ দেওয়া, কোথাও নিম ফল ব্যবহার করা, নিম খোল ব্যবহার করা, এইগুলো ব্যবহার করে কিন্তু আমি চাষগুলো করে থাকি। তার সাথে সাথে আমি যেমন সবজিটা চাষ করছি, তার সাথে সাথে কিন্তু আমার দেখুন অনেক আমার কাঁঠাল রয়েছে, আম রয়েছে, পেয়ারা রয়েছে, পেঁপে আছে, কলা আছে, যেটা 12 মাসই আমার সবজিটা দেয়, যেটা কলা এবং পেঁপে, এটা কিন্তু আমি 12 মাসই পাচ্ছি। তার সাথে পেয়ারা রয়েছে, পেয়ারা, আর এবং তার সাথে সাথে আমি তৈরি যেটা করছি সেটা লেবুটা বলতে গন্ধ লেবুও আছে এবং পাতি লেবু আছে, যেটা কিন্তু আমার বাড়িতে বিক্রি করা হয়। আমার ধরুন এই সময় কিন্তু লেবুর দাম কিন্তু অনেক, পাতি লেবুগুলো কিন্তু এক একটা ধরুন 5 টাকা 10 টাকা নিচে কিন্তু বাজারে আপনি পাবেন না। কিন্তু আমাদের যেহেতু গ্রাম বাংলা, আমাদের তো এখানে অতটা টাকা দিয়ে কেউ কিনতে চায় না, কিন্তু আমার 2 টাকা পিস হিসাবে কিন্তু আমি মানে বিক্রি করে থাকি। তারপরে ধরুন পেয়ারাটা, আমার 2 রকম পেয়ারাটাই আছে, একটা ছোট পেয়ারা আছে, একটা বড় পেয়ারা আছে। তো বড় পেয়ারা যেটা হয় সেটা খুব মানে প্রচুর পরিমাণে ধরে। এটা আমার বাজার থেকে কিনে আনা সবজি, মানে কলম করে চারা গাছ লাগানো, এবং এইটার জন্য কিন্তু আমার মানে বাড়িতেও লোক এসে আমার কিন্তু পেয়ারাটা কিনে নিয়ে যায়, যেটা আমি আমার বাজারে বিক্রি করা হয়তো যাওয়া হয় না, বোলপুর আমাদের সামনে বাজার, বা আমাদের কোপাই রয়েছে, কিন্তু আমার বাড়িতে এসে কিন্তু জানি দিদির কাছে গেলে কিন্তু পেয়ারাটা পাবো, পেঁপেটা পাবো। যেমন কাঁচা পেঁপেটা আমি কিন্তু বিক্রি করি, কাঁচা পেঁপের এখন কিন্তু দাম আছে, কাঁচা পেঁপে বিক্রি করি, কাঁচা কলা বিক্রি করি। তারপরে যখন সেটা পাকে, সেই পাকাটাও কিন্তু আমার বিক্রি করা হয়। মানে বাড়িতেও আমি খাচ্ছি, প্লাস আমার বিক্রিও হচ্ছে। আর আমার আশেপাশে যারা রয়েছে তারা কিন্তু আমার কাছ থেকে সবজি কিনে নেয়, কারণ আমার বাড়ির সবজিটা সত্যি খুব মানে সুস্বাদু যাকে বলা হয়। কারণ যেহেতু আমি এখানে জৈবিক পদ্ধতিতে ব্যবহার করি, এই কারণের জন্য মোটামুটি সকলেই জানে দিদির কাছে গেলে কিন্তু পাবো। আর জলের কথা যদি বলেন, জল আমার জার্মান প্রকল্পে জল আছে, এই কারণে জলের কোনো অসুবিধা হয় না। জলটা আমি পাইপ লাইন করা আছে, সেই পাইপ লাইনে করে জল ব্যবহার করা হয়। আর মাটিতে তার আগে আছে গোবর সার রয়েছে। আর তারপরে যে আমার ছাদ রয়েছে, সেই ছাদে কিন্তু টবে করেও কিন্তু আমি কিছু কিছু গাছ লাগাই, সেখানেও টব তৈরি করি, সেখানে অর্ধেক মাটি অর্ধেক গোবর, এইভাবে আমি মাটিটা তৈরি করে নিয়ে টবেও কিন্তু আমার কিছু কিছু রয়েছে। যেমন আমার টবে আমি কিন্তু ড্রাগন ফ্রুট লাগিয়েছি, এখন জানি না কতটা কি হবে, আমার কিন্তু খুব ইচ্ছে ওই ড্রাগন ফ্রুট লাগানো, এবং ওই ড্রাগন ফ্রুট কিন্তু আমি লাগিয়েছি 2-3টে টবে কিন্তু আমি লাগিয়েছি, গাছটা কিন্তু খুব ভালোভাবে উঠেছে, এবং সেটাকে আমি সাপোর্টও দিয়েছি। এবার জানি না কতটা কি ফল পাবো আমি এখন, এটা কিন্তু আমি একটা চাষ করেছি বলতে আমি লাগিয়েছি, টেস্ট করে দেখছি যে কতটা হচ্ছে। যদি দেখি এটা বেশিভাবে হচ্ছে, তখন কিন্তু আমি আরও এটাকে ব্যাপকভাবে কিন্তু ড্রাগন ফ্রুটটা লাগাবার চেষ্টা করব, কারণ এটা কিন্তু এখন খুব চাহিদা, এটা একটা আমি করছি। আর ধরুন কি বলবো, পেঁপে রয়েছে, কলা, আম দেখতেই পাচ্ছেন আম পেকে গেছে, আমটা অনেকগুলো চারা আমার আছে, এগুলো কিন্তু আমার নার্সারি থেকে নিয়ে আসা, এবং নার্সারি থেকে কলমি গাছ আনা, এবং গাছগুলোতে ভালোই আমি ফল পাচ্ছি। বেশিরভাগই আমার কলমি চারা আনা হয়েছে, এবং সেখান থেকে কিন্তু আমি খুব ভালো ফল পাচ্ছি। ফুল ফল ছাড়াও কিছুটা সবজি চাষ করেছেন, কিন্তু মূলত আপনি যেটা সব থেকে নিজে হাতে তৈরি করেছেন বা চাষ করেন সেটা ফুল এবং ফল। একদম ফুল এবং ফল। ফুলটা যেমন ধরুন আমার শীতকালীন গাঁদাটা প্রচুর পরিমাণে হয়েছে, এবং গাঁদা আমি ভালো বিক্রি করেছি। এখনো দেখুন গাঁদা গাছে জল দিচ্ছি, কিন্তু খুব কম ফুটছে এবার, যেহেতু গাঁদার সিজনটা চলে গেছে। কিন্তু গাঁদাটা আমি শীতকালে অনেকটা চাষ করেছি, এবং গাঁদার ভালো চাহিদা ছিল। গাঁদার কিন্তু আমার কাছে পাইকারি এসে কিন্তু গাঁদা ফুল তুলে নিয়ে গেছে, বিক্রি করেছি আমি। গাঁদাটা আমার খুব
বেশি আছে, এখন বেলি ফুল হচ্ছে, শীতকালে বেশি হয় ফুলটা, চন্দ্রমল্লিকা গাঁদা এগুলো বেশিরভাগ করে লাগানো হয়। কিন্তু গ্রীষ্মকালেও কিন্তু আমার বাড়ি জবা 2-3 রকমের দেখুন জবা রয়েছে, একটা হলুদ জবা, একটা লাল জবা, একটা আপনার ওই চাইনিজ জবা যেটাকে বলা হয়, প্রচুর পরিমাণে ফুলটা পাই। ওইটাও আমি কিন্তু কলমে চাষ করেছি, কিন্তু প্রচুর টবে লাগানো আছে, মাটিতেও লাগানো আছে, ওইটার থেকে প্রচুর পরিমাণে কিন্তু আমি ওই ফুলটা পাই। ছোট ছোট ফুলগুলো দেখতে খুব সুন্দর দেখতে, এবং ওই ফুলটাও কিন্তু আমি ভালো 2-3টে জায়গায় লাগানোর ফলে প্রচুর ফুল হয়। ওটাও কিন্তু আমার মানে বিক্রি করি না করি, আমার মানুষজন এসেও কিন্তু ঠাকুরের পুজোর জন্যও নিয়ে যায়, এটাও একটা মনের শান্তি জবা ফুলটা। আর গোলাপ রয়েছে, গোলাপও 2-3 রকমের গোলাপ আছে আমার কাছে। তো মোটামুটি হয়ে যায় আর কি, আমার নিজের বাড়ি হয়ে যায় এবং আমার কিছুটা বিক্রিও হয় আর পাড়া প্রতিবেশী লোককেও দেওয়া হয়। এবং সেটা এই যে সবজি চাষ বা ফল চাষ বা ফুল চাষ করেছেন পুরোপুরি জৈব পদ্ধতিতে? একদম জৈব পদ্ধতিতে, যেহেতু আমি একটুকু জানি, একটু পড়াশোনা শিখেছি যে রাসায়নিক সার ব্যবহার করলে সেটা শারীরিক দিক দিয়ে ক্ষতি এবং সামাজিক পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। এই কারণে যেহেতু আমরা নিজেরাই এটাকে বাড়িতে ব্যবহার করি, এই জন্য যদি রাসায়নিক সারটা আমি নিজেই ব্যবহার করি তাহলে সেই বিষটা তো আমি জেনে শুনেই পান করছি আর কি। তার জন্য একদম ওইটাকে আমি বাদ দিয়ে জৈবিক পদ্ধতিতে, তার জন্য আমার বাড়িতে গরু আছে, ধরুন গরু আছে, ছাগলও আছে 2-1টা, তাহলে গরু ছাগলের এই যে পটিটা আর কি, সেটার থেকেই আমি গোবরটা, সেটার থেকেও আমি সার তৈরি করি। তাছাড়াও আরও যে আমার বাড়িতে প্রত্যেক দিনের যে খাবার তৈরি করা হয়, যে সবজিটা হয়, সেই সবজিটাও কিন্তু আমি ফেলে দিই না, সেটাও কিন্তু আমি একটা গর্তে পুঁতে রাখি, এবং যে গর্ত করা আছে মাটির জায়গাতে, ওইখানটাতে কিন্তু প্রত্যেক দিন ফেলা হয়, সেটা থেকেও একটা ভালো সার তৈরি হয়। তো দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের তো ফুল চাষ করেছেন, ফল চাষও করেছেন, তো এগুলো বাজারে বিক্রিও করেন। এবং সব থেকে ভালো কথা যে বিভিন্ন ধরনের যে ফুল চাষ করেছেন সেগুলো তো নিজের হাতে তৈরি, এবং চারা গাছ কি নিজের হাতে তৈরি, না বীজ সংরক্ষণ করে রেখে দেন তারপর চারা গাছ তৈরি করেন, না বাজার থেকে নিয়ে আসেন? না, গাঁদাটা বেশিরভাগ চেষ্টা করি আমি নিজের বীজটা তৈরি করে দেওয়া, নিজের গাঁদা ফুল তুলে রাখি। আর চন্দ্রমল্লিকা বা এইগুলো চারাটা আমি কিন্তু নার্সারি থেকে কিনে নিয়ে আসি ফুলের ক্ষেত্রে। আর ফলের ক্ষেত্রে তো কলমি গাছ আমি নার্সারি থেকে কিনেছি। আর সবজি যেগুলো বলছেন সেগুলো কিন্তু কুমড়োগুলো আমি বীজ সংরক্ষিত করে আমি কিন্তু সেগুলো লাগাই, ঝিঙে, কুমড়ো, ভেন্ডি, টমেটোটা আবার কখনো কখনো কিন্তু আমি কিনে নিয়ে আসি, কারণ টমেটো চারা সবসময় বেরোয় না, ঠিক মতো বেরোয় না, খুব ভালো টমেটো হয়তো হয় না, ওই জন্য আমি টমেটোটা কিন্তু নার্সারি থেকে বীজ কিনে নিয়ে আসি। আমি জৈবিক পদ্ধতিতে চাষবাস করছি, আর বাজার থেকে এনে কিন্তু আমি কোনো কীটনাশক ব্যবহার করি না। যেহেতু কিষাণ বাণী অনুষ্ঠানটা কিন্তু আমি প্রতিদিনের শ্রোতা, অনেক কৃষক বন্ধু, বিশেষ করে মহিলা বন্ধুদের কাছেও কিন্তু আমি অনেক কিছু উপকৃত, কারণ ওনাদের কাছেও কিন্তু আমরা শুনি কিভাবে ওনারা চাষবাস করছেন, কিভাবে ওনারা জীবিকা নির্বাহ করছেন, সেখান থেকে অনুপ্রাণিত হয়েও কিন্তু আমি অনেকটা আজকে সফল চাষি বলতে পারেন। কারণ আমি যেহেতু এই চাষবাসটাকে জীবিকা হিসেবেও দেখে নিয়েছি, আর তাছাড়াও আমার এটা একটা মনের শান্তি যে আমি নিজে চাষবাস করছি, বাড়ির লোক আমাকে সহযোগিতা করছে। ওনাদের কাছ থেকে আমি কিন্তু অনেক কিছু শিখেছি, কিভাবে কীটনাশক তৈরি করা হয়, নিম ফলটাকে কিভাবে কাজে লাগানো হয়, কিভাবে গাছের পাতা হলুদ হয়ে গেলে সেই পাতাটাকে কেটে ফেলে দিলে সেই আর কোনো ওটাকে বেশি বাড়তে দেওয়া হয় না, বা কিভাবে খোল ব্যবহার করা হয়, এইগুলো কিন্তু আমি কৃষক বন্ধুদের কাছ থেকে শিখেছি। এবং সেই হিসাবে কিন্তু আমি আমার গাছগুলোতে এই সমস্ত বাড়ির তৈরি একদম কীটনাশক তৈরি করে আমি সেগুলোতে ব্যবহার করি। আর সব থেকে ফলের ক্ষেত্রে যদি বলেন, কলা গাছটা কিন্তু দেখুন আমার অনেকটা লাগানো আছে, আর কলার থেকে ধরুন সবটাই আমরা ব্যবহার পাই, কলার কোনো অংশটাই আমরা ফেলে দিই না। যেমন অনেকগুলো মোছা একসাথে পেলে আমি বিক্রি করি, একটা মোছা ধরুন এখানে 15 টাকা 20 টাকা পিস হিসাবে কিন্তু ব্যবহার আমি বিক্রি করি, গ্রামের লোক আমার কাছ থেকে কিনে নিয়ে যায় বড় মোছা। তারপরে ধরুন মোছা যখনই হলো, কলাটাও বিক্রি করি। যখন ধরুন নবান্ন, বিশেষ করে নবান্নর সময় আমার কাছে খুব ভালো চাহিদা থাকে, তখন কিন্তু আমার কাছে কলা কিনে নিয়ে যায়। তারপরে যে কোনো ধরনের পুজো তো আর লেগেই আছে, আমাদের লক্ষ্মী পুজো, কালী পুজো, বা যে কোনো ধরনের প্রত্যেক মাসেই তো কিছু না কিছু পুজো থাকে, পুজোর কলা আমার বিক্রি করা হয়, পিস হিসাবে বিক্রি করি, কখনো ডজন হিসাবে বিক্রি করি। বাজারের থেকে কম দাম একটু নিই, কারণ ধরুন বাজারের মতো তো আমাকে বিক্রি করলে কেউ নেবে না গ্রামের লোক, ওই জন্য একটু কম দামে বিক্রি করি, কিন্তু করি। তারপরে ধরুন যেমন কলা গাছটা কাটার পরে যে থোঁটটা হয়,
সাদা অংশটা হয়, ওটাও কিন্তু চাহিদা আছে, ওটাও কিন্তু আমার বিক্রি করা হয়, ওটাও কিন্তু পাড়ার লোক এসে কিন্তু আমার কাছ থেকে কিনে নিয়ে যায়, যে থোঁটটা কখনো কখনো বিক্রি করি, কখনো আবার যদি অল্প সংখ্যক হয় হয়তো লোকে খেতে পারি, খুব কাছাকাছি আত্মীয়স্বজনদের খেতে দিলাম, এরকম আর কি। তো কলাটা আমার খুব বেশি করে লাগানো আছে ওই জন্য, কারণ কলা গাছটা ধরুন কাঁচা কলাও যেমন রয়েছে, আমার সিঙ্গাপুরি কলাটাও রয়েছে, 2 ধরনের কলাই আছে, বর্তমান কলাটাও আছে। কলাটা আমার 2-3 ধরনের কলা আছে। পেঁপের জাতটাও খুব ভালো, কারণ পেঁপেটাও আমি খুব ভালো দুবার বিক্রি করতে পারি, একবার কাঁচাতে বিক্রি করি, একবার পাকাতে বিক্রি করি। তো এইভাবে কিন্তু আমি আমার সংসারটা এইভাবে চালিয়ে নিয়ে যাচ্ছি, কারণ আমার এই বাগানটি আমাকে কিন্তু সংসার রেখেছে যাকে বলা হয়, এবং এটা করে আমি মনের দিক দিয়ে ভীষণভাবে আনন্দ পাই, কারণ এটা আমাকে প্রত্যেক দিনে আমার একটা এখানে আমার সময় কাটানোর একটা জায়গা, তার সাথে সাথে শরীরচর্চা, মনের চর্চা দুটোই কিন্তু আমার এখানে হয়ে যায়। এবার ধরুন শীতকালীন যে ফুলগুলো হয়, সেই ফুলগুলো আগে থেকে তো মাটিটা তৈরি করে নিতে হয়। দেখুন আমি দেখুন বেডগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে, এই জন্য মাটি আমার কিন্তু রেডি। এবার আমি কি করব, ঠিক বর্ষার শুরু হওয়ার আগে কিন্তু বীজগুলো আমি ফেলে দিই, যদি সবগুলো যদি না বের হয় বা হয়তো কোনোটা ঠিক মতো হচ্ছে না, তখন আমাকে হয়তো কিনেও আনতে হবে। এই জন্য কী করি, আমি কিন্তু মাটি তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনি যে পাট 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 করে আমার একটু 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 করে বেড তৈরি করা হয়েছে। এবার যে ফুলগুলো আমি লাগাবো সেগুলো কিন্তু মাটি তৈরি করে নিয়েছি, এবং এগুলোতে কিন্তু আমি বর্ষার আগেই এই বীজগুলো কিন্তু ফেলে দেবো, এবং ফেলার পরে চারা গাছ বেরোবে, এবং আমি ঠিক পুজোর আগের মধ্যে কিন্তু আমি গাঁদা ফুলটা পেতে শুরু করি। আশ্বিন মাসে যে দুর্গা পুজো শুরু হয় বা কার্তিক মাসে যখন হয়, কিন্তু আমি আশ্বিন মাসের মধ্যে আমি কিন্তু আমার ফুলটা পেতে শুরু করে দিই। খুব ভালো লাগলো যে আপনার সাথে কথা বলে, যে একদিকে আপনি ফুল চাষ করছেন বিভিন্ন ধরনের এবং ফল চাষও করেছেন, এবং এগুলো করে কিন্তু আপনি আজকে সফল হয়েছেন, স্বনির্ভর হয়েছেন, পুরোপুরি আপনি নিজেই বাগানটি তৈরি করেছেন, জৈব পদ্ধতিতে চাষবাস করছেন। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আজকে আমরা এসেছিলাম বোলপুর শ্রীনিকেতন ব্লকের অন্তর্গত কামারডাঙ্গা গ্রামে। আমরা কথা বললাম এই গ্রামের একজন মহিলা চাষি বন্ধুর সাথে, তিনি আজকে স্বনির্ভর হয়েছেন এই ফল এবং ফুল চাষ করে। এতক্ষণ এই অনুষ্ঠানটি শুনলেন ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন আমাদের এই কিষাণ বাণী অনুষ্ঠান শেষ করছি।